বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চগড় সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ হামিদুল ইসলাম, প্রভাষক রসায়ন, 36তম BCS। আমি আজ 2020-21 শিক্ষাবর্ষের অর্থাৎ যারা এবার নতুন ভর্তি হলো তাদের জন্য প্রথম ক্লাস নিয়ে এসেছি। আমি যে অধ্যায়টি শুরু করব, তোমাদের যেহেতু সূচনা ক্লাস এর আগে হয়ে গেছে, আজকে আমি সরাসরি তৃতীয় অধ্যায় থেকে শুরু করতে যাচ্ছি। তোমাদের দ্বিতীয় অধ্যায় তোমাদের আরেক স্যার জিন্নাতুল ইসলাম স্যার শুরু করেছে, আমি শুরু করতেছি আজকে তৃতীয় অধ্যায় পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই অধ্যায়টি নিয়ে। তো আজকে আমি খুবই প্রিলিমিনারি কিছু আলোচনা করব। শুধু এই চ্যাপ্টার আসলে কি কি অংশ নিয়ে চ্যাপ্টারটা সাজানো হয়েছে এবং আমরা এখান থেকে কি কি শিখব, কিভাবে শিখব, এটুকু নিয়ে আলোচনা করব। তো অধ্যায়ের নাম শুনে কিছুটা বুঝতে পারতেছো যে যেহেতু পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ প্রথম অংশে হচ্ছে পর্যায় সারণী আর দ্বিতীয় অংশে রাসায়নিক বন্ধন সংক্রান্ত। তো এই পর্যায় সারণীর তোমরা এসএসসি বা তার আগেও হয়তো বা কেমিস্ট্রিতে পর্যায় সারণী সম্পর্কে কিছুটা ধারণা আছে। এই পর্যায় সারণী সর্বপ্রথম যে সুবিধার জন্য আমাদের এই পর্যায় সারণী তৈরি করা হয়েছিল, সেটা করা হয়েছিল পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, যে কাজটা করছে কে, দিমিত্রি মেন্ডেলিভ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 1869 সালে রসায়নবিদ দিমিত্রি মেন্ডেলিভ পারমাণবিক ভরের উপর ভিত্তি করে পর্যায় সারণী তৈরি করেছে। কিন্তু এই পারমাণবিক ভরের ভিত্তিতে পর্যায় সারণীটা তৈরি করলে আমাদের কিছু সমস্যা দেখা দেয়, যার কারণে পরবর্তীতে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয়, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে বিজ্ঞানী মোসলে এই পারমাণবিক সংখ্যার ভিত্তিতে পর্যায় সারণীকে সাজালো। তখন আমাদের পূর্বের সমস্যাটা সমাধান হলো। এবং তোমরা এটুকু অন্তত জানো যে এখন এই পারমাণবিক সংখ্যার ভিত্তিতে এবং এই পারমাণবিক সংখ্যার দিয়ে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, এই ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। তো একটি পর্যায় সারণী, এই পর্যায় সারণী থেকে আমাদের এখন যা যা শিখতে হবে, যে আসলে এই পর্যায় সারণীটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করব, যে আমরা এই পর্যায় সারণী থেকে কি কি শিখব। তোমরা স্ক্রিনে দেখো, একটু তাকায়, যে পর্যায় সারণীতে দেখতে পাচ্ছ যে শুরুর দিকে দুটি পর্যায়, অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার। তোমাদের বলে রাখি যে আধুনিক পর্যায় সারণী, সেই আধুনিক পর্যায় সারণীতে তোমাদের গ্রুপ সংখ্যা টোটাল 9টি, অর্থাৎ 1 থেকে 1A 2A এভাবে উপশ্রেণী সহ গ্রুপ টোটাল মোট 8টি এবং শূন্য গ্রুপ সহ মোট 9টি। কিন্তু অত্যাধুনিক যে পর্যায় সারণী, সেই অত্যাধুনিক পর্যায় সারণীতে এভাবে উপশ্রেণীতে আর ভাগ করেনি। টোটাল এখানে গ্রুপ সংখ্যা নির্ণয় করা হয়েছে টোটাল 18টি। এখানে এভাবে 18টি গ্রুপ নির্ণয় করা হয়েছে, কিন্তু কোনো উপশ্রেণী নেই, অর্থাৎ 1A 2A এভাবে করা হয়নি। তো তোমরা যদি একটু খেয়াল করো, এই যে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে যে পর্যায় সারণীটা করা হয়েছে সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। আর আমরা যে এখন যেটা ইলেকট্রন বিন্যাসকে ভিত্তি হিসেবে ধরতেছি, কারণ এই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা অনেক বেশি সহজেই আমরা এই রাসায়নিক বিভিন্ন মৌলের ধর্ম বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারি। এই জন্য এই ইলেকট্রনকে ভিত্তি করে যে পর্যায় সারণীটা আমরা বিশ্লেষণ করি, এটাকে বলা হয় অত্যাধুনিক পর্যায় সারণী। তো একটু যদি আমরা তুলনা করি যে আধুনিক পর্যায় সারণী আর অত্যাধুনিক পর্যায় সারণীর মধ্যে আসলে পার্থক্যটি কোথায়। তো আধুনিক পর্যায় সারণীতে তোমাদের দেখো যে 7টি পর্যায় এবং 9টি গ্রুপ। 9টি গ্রুপ কিভাবে, 1 থেকে 8 আর একটি শূন্য গ্রুপ। আর অত্যাধুনিক পর্যায় সারণীতে যেটাকে সাজানো হয়েছে 1 থেকে 18টি গ্রুপ। তারপরে দেখতেছো এখানেও 7টি পর্যায়, তারপরে 1 থেকে 7, এই 1 থেকে 7-এর উপশ্রেণী আছে, অর্থাৎ 1A 1B এভাবে আছে। কিন্তু বর্তমান অত্যাধুনিক পর্যায় সারণীতে
কোনো উপশ্রেণীতে ভাগ করা হয়নি, সরাসরি 1 থেকে 18টি গ্রুপ। তার মানে কি আধুনিক পর্যায় সারণীতে আমরা 1A 1B বা 2A 2B এভাবে উপশ্রেণীতে গ্রুপগুলো দেখছি, আর অত্যাধুনিক পর্যায় সারণীতে কোনো উপশ্রেণী নেই। তো আমরা আসলে এই অধ্যায়ে যেটা শিখব যে কিভাবে আমি এই আধুনিক হোক আর অত্যাধুনিক নিয়মে হোক, যে কিভাবে একটি মৌলের গ্রুপ নির্ণয় করব, সহজে কিভাবে গ্রুপ নির্ণয় করব, আধুনিক নিয়ম অনুসারে কিভাবে আর অত্যাধুনিক নিয়ম অনুসারে কিভাবে। তারপরে তোমরা আবার পর্যায় সারণীতে আমরা চলে যাই। এই যে এই পর্যায় সারণীটা একটু খেয়াল করে দেখো, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে 1 নাম্বার গ্রুপটাকে আধুনিক পর্যায় সারণী অনুসারে বলা হচ্ছে 1A, আর অত্যাধুনিক পর্যায় সারণী অনুসারে বলা হচ্ছে 1। এখানে আর 1A বলতেছি না। তারপরে 2A এবং এই গ্রুপটাকে অত্যাধুনিক নিয়ম অনুসারে বলতেছি 2। আমরা এগুলোই শিখবো যে আসলে কিভাবে আমরা 1A গ্রুপ নির্ণয় করব, কিভাবে 2A নির্ণয় করব, অথবা কিভাবে 1, কিভাবে 2, কিভাবে 19, কিভাবে 18 এই গ্রুপটা নির্ণয় করব। সরি 19 না, 17, যেহেতু 18 পর্যন্ত আমাদের গ্রুপ, এটা আমরা নির্ণয় করতে পারবো। তারপরে একটা জিনিস খেয়াল করো যে এই যে 7Bর পর 7B গ্রুপ, 7Bর পরে দেখো 8 নাম্বার গ্রুপ দেখতে পাচ্ছ। এই 8 নাম্বার গ্রুপ অর্থাৎ আধুনিক পর্যায় সারণী অনুসারে যে 7B আছে, 7B গ্রুপটি, এই 7B গ্রুপের পরে 8 নাম্বার গ্রুপ। তো এই 8 নাম্বার গ্রুপে দেখতে পাচ্ছ যে 3টা গ্রুপ দেখতে পাচ্ছ। আসলে এখানে 3টা গ্রুপকে একই নাম দেওয়া হয়েছে 8 নাম্বার, কিন্তু অত্যাধুনিক পর্যায় সারণী অনুসারে এটাকে একটা গ্রুপে না 3টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই আধুনিক পর্যায় সারণীতে যেটার গ্রুপ নাম্বার 8, রোমান সংখ্যায় দেখো লেখা আছে 8, এই গ্রুপটাকে অত্যাধুনিক পর্যায় সারণীতে 3টি ভাগে বিভক্ত করে অর্থাৎ 8, 9 এবং 10-এ পরিণত করা হয়েছে। তাহলে অবশ্যই এদের গ্রুপ নির্ণয়ে আমাদের কিছু নিয়ম শিখতে হবে, যে কিভাবে আমরা আগের নিয়মে শুধু 8 নির্ণয় করব, আর কিভাবে অত্যাধুনিক নিয়ম অনুসারে কিভাবে 8, 9 এবং 10 নির্ণয় করব। এগুলো আমাদের শিখতে হবে। এরপরে যেটা শিখব যে পুরো পর্যায় সারণীটাকে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে 4টি ব্লকে ভাগ করা হয়েছে। 4টি ব্লক কি? এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। তোমরা যদি স্ক্রিনে খেয়াল করো যে প্রথম যে দুটি গ্রুপ, এই দুটি গ্রুপকে দেখানো হয়েছে এস ব্লক, এবং সর্বশেষ যে গ্রুপটি, এই সর্বশেষ অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপের কথা বলতেছি, এই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কেবল হিলিয়াম এস ব্লক মৌল। তাহলে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই দুইটা হচ্ছে এস ব্লক মৌল, এই গ্রুপের মৌলগুলো এস ব্লক মৌল, এবং নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপটি আছে অর্থাৎ 18 নাম্বার গ্রুপ, এই 18 নাম্বার গ্রুপের শুধু হিলিয়াম এস ব্লক মৌল। এটা অবশ্যই জানতে হবে। এরপর আমরা দেখতেছি কি যে শেষের যে গ্রুপগুলো, শেষের 6টি গ্রুপে আমরা দেখতে পাচ্ছি পি ব্লক অন্তর্ভুক্ত। তাহলে কিভাবে আমরা বুঝবো, বা একটি মৌলের নাম যদি বলা হয় সাপোজ অক্সিজেন, এই অক্সিজেন পি ব্লক মৌল নাকি এস ব্লক মৌল, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এটাই আমরা এই অধ্যায়ে শিখব। তারপরে আছে ডি ব্লক মৌল এবং একইভাবে এফ ব্লক মৌল, যেগুলো এই এফ ব্লক মৌলগুলোর আসলে যদিও 6 এবং 7 পর্যায়ের মৌল, কিন্তু এদের সবারই অবস্থান একই স্থানে। তো একই স্থানে যেহেতু দেখানো সম্ভব না, এজন্য আলাদা করে নিচে তাদের স্থান দিয়ে দুটি আলাদা পর্যায়ে দেখানো হয়েছে, তাদের স্থান দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে শিখতে পারবো কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয় সহজেই, কিভাবে পর্যায় নির্ণয় করতে হয়, কিভাবে ব্লকে ভাগ করতে পারি, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল, এবং প্রত্যেকটা ব্লকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এস ব্লক মৌলগুলো যে ধর্ম প্রদর্শন করে, পি ব্লকগুলো সেগুলো করে না, বা ডি ব্লক মৌলগুলোর কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, অর্থাৎ তারা যেমন রঙিন দ্রবণ প্রদর্শন, রঙিন বর্ণ প্রদর্শন করে বর্ণ। তো কিন্তু এস ব্লক মৌলগুলো দেখা যাচ্ছে শুষ্ক পরীক্ষায় ভিন্ন এক ধরনের বর্ণ পরিদর্শন করে। এগুলো আমরা আসলে বৈশিষ্ট্যগুলো যখন পড়ব ব্লক অনুসারে, যে এস ব্লক মৌলগুলোর বৈশিষ্ট্য কী ধরনের,
পি ব্লক মৌলগুলোর বৈশিষ্ট্য কি ধরনের, এবং এভাবে সবগুলোর বৈশিষ্ট্য আমরা জানব। এরপর এই প্রথম অংশে, এই চ্যাপ্টারের প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো আছে, পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ পর্যায়বৃত্ত ধর্ম আমি দুই একটা এমনিতে আজকে বলি, যে পারমাণবিক ব্যাসার্ধর কথা বলতে পারো, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এই একটা মৌলের তড়িৎ ঋণাত্মকতা কিভাবে আমরা পর্যায় অনুসারে ব্যাখ্যা করতে পারবো, যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে না কমে, বা একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে না কমবে। এভাবে আমরা এই নিয়মগুলো শিখবো। প্রতিটা যে পর্যায়বৃত্ত ধর্ম আছে সবগুলো সম্পর্কে আমরা ধারণা নেব, এবং কিছু ব্যতিক্রম আছে যে একই পর্যায়ে যে সবসময় বাড়তেই থাকবে, কিছু কিছু জায়গায় দেখা গেছে এটার একটু ব্রেক হয়, যে ব্যতিক্রম আছে, এগুলো আমরা শিখবো। এই নিয়ে হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ এই অধ্যায়ের, যেটা রাসায়নিক বন্ধন, সেখানে আমরা শিখবো কি, যে সিগমা বন্ধন, পাই বন্ধন, সমাজে যে বন্ধন যেগুলো রিলেটেড নিয়ে, পোলারিটি, নন পোলারিটি, এগুলো নিয়ে আলোচনা হবে। ফাজানের রুলস আছে, তারপরে সংকরায়ন আছে, সংকরায়ন কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে আমরা সহজে সংকরায়ন নির্ণয় করতে পারবো, এই সম্পর্কে আলোচনা। একটি খুব মোটামুটি এই চ্যাপ্টারটি খুবই বড়, এবং এখান থেকে প্রায় 2 সেট কোশ্চিন হবে, সেজন্যই অবশ্যই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বা পরবর্তীতে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা নিয়মিত অনলাইন ক্লাস করবা। আজকে আমি শুধু সূচনা নিয়েই আসছি, পরবর্তীতে এই চ্যাপ্টারটি আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব। আশা করি সবাই তোমরা সাথেই থাকবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।